ও কৃতজ্ঞতা। আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পড়া চাকরি প্রত্যাশী। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে 4 জুন 2025 প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের উত্তীর্ণ হতে দেওয়া হয়নি। নিচের কারণগুলোতে আমরা ফলাফল পুনর্নিরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সনদ প্রদানের দাবি করছি। অষ্টাদশ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2রা নভেম্বর 2023, কিন্তু এর 5 মাস পর 17 এপ্রিল 2024 NTRCA তাদের ওয়েবসাইটে পরিবর্তিত সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন প্রকাশ করে। কিন্তু দুঃখজনক, প্রার্থীদের প্রস্তুতির 5.5 মাস সময় অতিবাহিত হবার পর প্রকাশিত সেই পরিবর্তিত প্রশ্নের ধারা ও মানবন্টন অনুযায়ী প্রশ্ন করেনি। প্রদত্ত সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন অনুযায়ী প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু প্রশ্নপত্রে তা ছিল না। এমনকি আরবি বিষয়ক প্রশ্নে কুরআনের আয়াত ও হাদিসের মতো স্পর্শকাতর বিষয় শব্দে বেশ কয়েকটি ভুল ছিল। প্রশ্নের ধারা বহির্ভূত প্রশ্নের পরীক্ষা দিয়েই আমরা লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা বোর্ডে প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেবার পরেও আমাদের অনুত্তীর্ণ করা হয়েছে। শিক্ষক নিবন্ধনে মূল বাছাই হয় লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় এখানে যোগ্যতার মাপকাঠি। ভাইবা মূলত ছিল সনদপত্র সমূহ ও মৌলিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যম। ভাইবা পরীক্ষার মোট নম্বর 20-এর মধ্যে 12 নম্বরই রাখা হয়েছে সনদপত্র যাচাইয়ে। এজন্য ভাইবার নম্বর মূল নম্বরের সঙ্গে একদমই যুক্ত হয়নি এবং মেধা তালিকায়ও ভাইবার নম্বর কোনো প্রভাব ফেলে না। বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোতে ভাইবাকে কঠিন করে দেখা হতো না। সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকলে মৌলিক 2-1টি প্রশ্ন করে বা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন না করেই ভাইবায় পাশ করানো হয়েছে। আগের 2টি নিবন্ধন পরীক্ষার ফলাফলে তা স্পষ্ট। 16তম নিবন্ধন পরীক্ষার ভাইবায় পাশের হার ছিল 92.15% এবং 17তম নিবন্ধন পরীক্ষায় পাশের হার ছিল 95.2%। 18তম নিবন্ধন পরীক্ষায় পাশের হার 70%। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর উত্তীর্ণদের যে সনদ দেয়া হয়েছে তাতেও ভাইবার নম্বর উল্লেখ নেই, কেবল লিখিত পরীক্ষার নম্বরে সনদপত্র উল্লেখ করা হয়েছে এবং লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক এই যে ভাইবার নম্বর সনদপত্রে উল্লেখ নেই, যে ভাইবার নম্বর মেধা তালিকায় প্রভাব ফেলে না, যে ভাইবার অজুহাতেই 20,000-এরও অধিক 20,688 জন বেশি চাকরি প্রার্থীকে অমানবিকভাবে ফেল করানো হয়েছে। ভাইবার নম্বর যদি যুক্ত নাই হয়, এই নম্বর যদি মেধা তালিকায় প্রভাব নাই ফেলে, লিখিত পরীক্ষার ভিত্তিতেই যদি সনদপত্র দেওয়া হয়, তাহলে কেন আমরা এই সনদ পাবো না? বোর্ড ভেদে প্রশ্ন কাঠামোর চরম বৈষম্য করা হয়েছে। কোনো বোর্ডে প্রার্থীকে কেবল নাম ঠিকানা জিজ্ঞেস করেই পাশ করানো হয়েছে, আবার কোনো বোর্ডে 10 থেকে 15টি প্রশ্নের সঠিক উত্তর দেবার পরেও মাত্র 40% নম্বর না দিয়ে ফেল করানো হয়েছে। ভাইবা হয়ে পড়েছে খানিকটা লটারি বা ভাগ্যের খেলার মতন। লিখিত পরীক্ষায় টেনে টুনে 40 পাওয়া প্রার্থীটিও বিষয় বিশেষজ্ঞের আন্তরিকতায় ভাইবার গণ্ডি পেরিয়েছেন, আবার বিষয় বিশেষজ্ঞের খামখেয়ালির কারণে লিখিত পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েও 80 থেকে 90 নম্বর পাবার আশাবাদী প্রার্থীও ফেল করেছেন। ফলে একই বিষয়ে কোনো বোর্ডের মধ্যে 30 জনে 28 জনই পাস, আবার কোনো বোর্ডে 30 জনে 29 জনই ফেল। বিগত নিবন্ধন পরীক্ষাগুলোর ভাইবায় উত্তীর্ণ হয়ে যারা পাশ করেছেন, মেধা তালিকার শীর্ষ স্থান দখল করে পাঠদান করছেন, তারাও অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এমনকি এবারের ভাইবায় কোনো কোনো প্রার্থী কলেজ পর্যায়ে ভাইবা পাশ করেছেন কিন্তু স্কুল পর্যায়ে ফেল করেছেন। আর লিখিত পরীক্ষার ভালো নম্বর পাওয়া প্রার্থী যত ভালোই থাকুক, ভাইবায় ফেল করা তা মূল্যহীন হয়ে পড়েছে। প্রতি উত্তরের জন্য 0.25 নম্বর কেটে নেওয়া প্রিলিমিনারি এবং 100 নম্বরে 3 ঘন্টার লিখিত পরীক্ষা দিয়ে পাশ করে এসে ভাইবায় প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেবার পরও ফেল করালে আমাদের অপরাধ কোথায়? কেন কেউ নাম ঠিকানা বলে পাশ করবেন আর কেন আমরা কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েও ফেল করব?
একজন প্রার্থীর ভাইভায় ফেল করা তো শুধু ফেল করাই নয়, তার দীর্ঘদিনের লালিত স্বপ্নের সলিল সমাধি। সমাজ ও বন্ধুদের নানা প্রশ্নের মুখোমুখি হওয়া, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের চোখের পানি। আমরা তো এই দেশেরই নাগরিক, কেন বৈষম্যের শিকার হব? এনটিআরসি এর বিধি অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষায় 40% নম্বর পেলেই পাস। ভাইবার দুটি অংশে সনদপত্রে 12 এবং প্রশ্নে 8 আলাদা আলাদা 40% নম্বর পাওয়ার বাধ্যবাধকতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করলেও এনটিআরসি এর আইনে তা পাওয়া যায়নি। 22 অক্টোবর 2015 প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে, কোনো প্রার্থী লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে অনন্য শতকরা 40 নম্বর না পাইলে তিনি কোনো মেধা তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য হইবেন না। এখানে মৌখিকের সনদ অংশে 12 এবং প্রশ্ন অংশে 8 এই উভয় অংশে পৃথকভাবে 40 নম্বর পেতে হবে এমন কোনো কথা নেই। যেমন প্রিলিমিনারিতে 4টি অংশ, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25, মোট 100 নম্বর। এই মোট 100 নম্বরের 40% অর্থাৎ 40 পেলেই পাস। প্রতি অংশে আলাদা আলাদা 25 নম্বরের 40%, বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 পাওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু দুঃখজনকভাবে বিজ্ঞপ্তিতে এই শর্ত দিয়ে সনদপত্রে 12 এর মধ্যে 12 পাওয়া প্রার্থীকেও বাকি 8 নম্বরে 40% নম্বর না দিয়ে ফেল করানো হয়েছে। অথচ সনদপত্রে 12 পেলে ভাইবার মোট নম্বর 20-এর 60% হয়ে যায়। এরপরও কেন একজন শিক্ষার্থীকে 15 থেকে 17টি প্রশ্নের উত্তর দেবার পরেও প্রশ্ন অংশের 8 নম্বরের মধ্যে 40% 3.2 নম্বর দেওয়া হবে না এবং সার্টিফিকেটেই ভাইবার মোট নম্বরের 60% পাওয়ার পরেও আলাদা আলাদাভাবে সেই প্রশ্ন অংশের নম্বরের জন্য একজন প্রার্থী অনুত্তীর্ণ হবেন। সনদে ভাইবার নম্বর অনুপস্থিত, যা ফলাফলের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। যে ভাইবার জন্য 20,000-এরও বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে, সেই ভাইবার নম্বর কেন উল্লেখ থাকবে না? আর যে ভাইবার নম্বর উল্লেখ থাকবে না তার জন্য কেন ফেল করানো হবে? এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান 15 জুন আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় বলেছিলেন, আপনাদের ভাইবার ফেল করানো হয়নি, শুধু লিখিত নম্বর কম থাকায় বাদ দেওয়া হয়েছে। অথচ সনদ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অনেকেই কেবল লিখিত অংশে 40 নম্বর পেয়েও সনদ পেয়েছেন, সুতরাং তার বক্তব্যটি সত্য নয়। এছাড়াও তিনি বলেছেন, চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তাদের আর কিছু করার নেই। কিন্তু আমরা দেখলাম গত 23 জুন সোমবার কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়ে আরও 113 জন চাকরি প্রার্থীকে উত্তীর্ণ দেখিয়েছে এনটিআরসিএ। তবে বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ পরিচালকের 15 জুনের স্বাক্ষরের তারিখ দেখানো হয়েছে। এনটিআরসিএর এমন বিজ্ঞপ্তির পর কর্মকর্তাদের খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে। এমত অবস্থায় ফলাফল আরও অসঙ্গতি ও অনিয়ম রয়েছে বলে আমরা মনে করি। এভাবে গণহারে ফেল করানোর কারণে শিক্ষক সংকট তীব্র হবে। লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভায় অংশগ্রহণকারী যেসব প্রার্থীর সনদপত্র ও মৌলিক কাগজপত্রে কোনো সমস্যা নেই, তাদের সবাইকে সনদপত্রগুলো যাচাই করে পাশ করালেও এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সব শূন্যপদ পূরণ হতো না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ 1,08,22টি, আর এনটিআরসিএ পাশ করিয়েছে মাত্র 60,000 প্রার্থীকে। এখানে উল্লেখ করা যায় যে এনটিআরসি এর নীতিমালায় আছে শূন্যপদের চাইতেও 20% বেশি প্রার্থীকে তারা উত্তীর্ণ করতে পারে। ভৌত বিজ্ঞানের পদ ফাঁকা রয়েছে 13,097টি, ভাইভায় উত্তীর্ণ করানো হয়েছে 2,712 জনকে। এই পদে এত সংকট থাকার পরেও লিখিত পাশ করে আসা প্রার্থীদের ভাইভায় ফেল করানো হয়েছে। শারীরিক শিক্ষায় 5,000-এরও বেশি পদ ফাঁকা, চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে 1,700 জনকে। সহকারী মৌলভী পদে শূন্যপদ প্রায় 9,000, এই বিষয়ে ভাইভায় পাশ করানো হয়েছে 4,408 জনকে। এভাবে ফেল করানোর কারণে একদিকে হাজার হাজার শিক্ষকের পদ শূন্য থাকবে, অন্যদিকে হাজার হাজার মানুষ বেকার থাকবে। আর প্রিলিমিনারি ও লিখিত পাশ করে আসা এই প্রার্থীদের পাশ করালে একদিকে শিক্ষক সংখ্যক কমবে, অন্যদিকে বেকারত্বও কমবে। আমাদের সুযোগ দিলেই কি শ্রেণীকক্ষ দুর্বল শিক্ষক পাবে? না,
কারণ আমরা সবাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি। লিখিত পরীক্ষার ভিত্তিতেই শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা প্রণয়ন করা হয়, আর আমাদের সনদ দিলেই চাকরি হয়ে যাবে না। চাকরি হবে আবেদনকৃত প্রতিষ্ঠানে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর যার তারই। আমাদের লিখিত পরীক্ষার নম্বর কম থাকলে চাকরি হবে না, বেশি থাকলে হবে। সুতরাং আমাদের সনদ দিলে শিক্ষক নিয়োগের প্রতিযোগিতা আরও বাড়বে। আমাদের দাবিসমূহ: যেহেতু বোর্ডভেদে ভাইবায় বৈষম্য করা হয়েছে, তাই 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সকল প্রার্থীকে পাশ করানো হোক। যেহেতু এনটিআরসি এর বিধিমালায় ভাইবার মোট নম্বরের 40% পেলেই পাশ করার কথা বলা হয়েছে, তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি, মানে 8 বা তারও বেশি আছে, তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয়েছে, আর ভাইভায় অংশগ্রহণকারী সকলেই যেহেতু লিখিত অংশে 40% বা তারও বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সকলকে সনদ প্রদান করা হোক। যেহেতু এনটিআরসি এর লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মান বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগের ভাইবা সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক। ষষ্ঠ, গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হোক। পরিশেষে আমরা সকল ভুক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি যে এই চরম বৈষম্যমূলক ফলাফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসি এর ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমার নাম মরিয়ম আক্তার সোনিয়া। মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ শাহাদাত। নীলুফা ইয়াসমিন। আবু তাহের। ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন আর আজিজুর রহমান। না না, চলে যাবে কেন? আমাদের তো কথা আছে। আপনাদের প্রশ্ন আচ্ছা। হ্যাঁ, আপনি দেন প্রশ্ন উত্তর। আপনাকে কথা বলে প্রশ্ন নাই কারো? আছে, একজন বলেছে। সামনে টাকা এপ্রিলে। 13 তারিখ 14 এপ্রিল। পরীক্ষাটা কবে?
আমাদের আগের প্রেস রিটেন হয়েছিল 12 ও 13 জুলাই 12 ও 13 জুলাই 2024 12-13 জুলাই 2024 স্কুলের একদিন কলেজের একদিন 12 তারিখ স্কুল 13 তারিখ কলেজ রিটেন ভাইবা হয়েছে 7 মাস ব্যাপী 7 মাস রিটেনের রেজাল্টের পর রিটেনের রেজাল্ট দিয়েছে আমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সব ইনফরমেশন দিচ্ছি মোবাইল থেকে আসছি আগের প্রেস রিলিজে সব বিস্তারিত ছিল দেন ওটার মধ্যে সব আছে আমার ফাইল গেল কই আমার ফাইলেও ছিল আচ্ছা হ্যাঁ পেয়েছি আমাদের সার্কুলার হয়েছিল 2রা নভেম্বর 2023 আর প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছিল 15ই মার্চ 2024 রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 15ই মার্চ 2024 লিখিত হয়েছিল 12 এবং 13 জুলাই 2024 ভাইবা অনুষ্ঠিত হয়েছে 27 অক্টোবর থেকে 31 মে 2025 27 অক্টোবর 2024 থেকে 31 মে 2025 আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তো উল্লেখ ছিল যে আপনারা যদি 40% মার্ক পায় এই চারটা সাবজেক্টের 25 করে 100 এর মধ্যে যারা প্রিলিমিনারি আলাদা করে পাস করতে হবে না প্রিলিমিনারি কোনো আলাদা ছিল না কাট মার্ক 40 প্রত্যেকই নিবন্ধন পরীক্ষায় পাস রিটেনের জন্য উপযোগী হবে একটা 40% সার্টিফিকেট বের করেন 40% সার্টিফিকেট 100 কি একই কথা ছিল 40% পাস আমি দুইটাই বলতেছি তাহলে দুইটাতে আপনি 40% পাইলে তারা পরীক্ষায় পাস করবে হ্যাঁ প্রিলি থেকে পাস হয়ে রিটেনে আসবে রিটেন থেকে পাস হয়ে ভাইবায় যাবে ভাইবাতে কি উল্লেখ ছিল না যে আপনারা বলতেছেন যে পাস করতে হবে নাকি ভাইবাতে উল্লেখ আছে 40% নাম্বার পেলে পাস হ্যাঁ কিন্তু আলাদা আলাদা কোথাও উল্লেখ ছিল না যে সার্টিফিকেটের জন্য 40 কোশ্চেন মার্কের জন্য 40 আমি আরেকটু ক্লিয়ার করি আচ্ছা প্রিলিতে এবং ইংলিশে আপনার প্রশ্ন করলে 40% করে আপনি পাইতে হবে পাস করার জন্য ভাইবাতেও এরকম উল্লেখ ছিল 40% পাস করতে হবে তাহলে এখানে আপনাদের যাদেরকে ফেল করানো হয়েছে তারা আপনারা কি এই ভাইবাতে ফেল করানো হয়েছে ভাইবাতে ফেল করানো হয়েছে ভাইবাতে ফেল করানো হয়েছে কিন্তু ভাইবাতে আপনাদের কোনো মার্ক দেয় না কোনো মার্ক দেয় না তাহলে আপনাদের আমাদের না যাদের পাস করিয়েছে তাদের কোনো ভাইবার নম্বর আমি ওই কথাটাই বলতে চাচ্ছি আমি ওইটাই ক্লিয়ার হচ্ছে তার মানে আপনাদের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে আমরা প্রিলিতে আমরা লিখিততে পরীক্ষা দিছি 40% পাইছি দিতেই আমরা পাস করছি 40% পাইনি দিলে তারা ফেল করছে এখানে আপনাদের কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আপনারা ভাইবা পরীক্ষা দিলেন ভাইবা পরীক্ষাতে আপনাদেরকে ফেল করানো হয়েছে কিন্তু তাদের কোনো মার্ক এখানে উল্লেখ করা হয় যে এই কত পার্সেন্ট পাইছে না পাইছে তাহলে আপনাদের অভিযোগটা এরকম যে তাদেরকে মনে হয়েছে সুবিধা পায় বা ই করে তাদেরকে পাশে দিছে যাদেরকে মনে হয় তাদেরকে দেয় এবং যাদেরকে পাস করেছে তাদেরকে আপনার কোনো মার্ক দেওয়া হয় মার্ক পাস দিয়ে এটা করা হয়েছে যেমন আমরা যারা পড়াশোনা করতে পারছি আমাদের একাডেমিক লিখিত পরীক্ষা হিসেবে ভাইবা পরীক্ষা দিচ্ছে মার্ক যেটা উল্লেখ করছে যে ভাইটাতে 40 এর মধ্যে 25 পাইছে বা 30 পাইছে উল্লেখ করেছে ভাইটাতে তো পাইছে এবং এই 18তম নিবন্ধনটি প্রথম যেখানে ভাইবার নম্বর যুক্ত করে 17 পর্যন্ত যুক্ত করেছে তাহলে 15 16 17 যুক্ত তাহলে করেছে ভাইবারকে কার্যকরী করে আপনাদের নিয়ম বঞ্চিত করেছে এক্স্যাক্টলি 15 16 17 তে ভাইবার নম্বর উল্লেখ থাকতো 18 পর্যন্ত ভাইবার নম্বর উল্লেখ নেই থাকছে কাগজ লাগবে না যেটা দরকার আমি বলে দেব তাহলে আপনাদের হচ্ছে মূল অভিযোগটা হচ্ছে যে আপনাদেরকে
যে বিগত 17টা যে ছিল আর কি 17তম পরীক্ষা ছিল সবগুলো ভাইবাকে মার্ক দিছে, মার্ক দিয়ে তারপরে আপনার তাদের পাস জায়গা এইবারে 12তম মধ্যে ভাইবাই ছিল না, 13 থেকে 17 পর্যন্ত ভাইবা ছিল এবং ভাইবা নম্বর উল্লেখ ছিল। এইবারে ভাইবা নম্বর উল্লেখ করে আমাদের প্রশ্ন এইটাই অনিয়ম করে তারা নিয়োগ দিছে। আবার মাঝখানে আপনারা আরেকটা কথা বলছেন, আপনারা যে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে 80-90% পাওয়ার পরেও আশাবাদী প্রার্থী ফেল করেছে। এখানে একটা প্রথম পাতায় শেষে আচ্ছা ফেল করে 80 থেকে 90 পাওয়ার পর এইটা কিভাবে আপনারা কাউন্ট করলেন? যেমন আমি আজকে এখানে এসে কথা বলতেছি ততটুকু কনফিডেন্সের সাথে যে আমার রিটেন ভালো হয়েছে, আমি ভাইবা ভালো দিয়েছি। রিটেনের মার্ক কি দিছে আপনারা? না, আমাদের রিটেনের নম্বর দেয়, কিন্তু আমি তো ভালো পরীক্ষা দিয়েছি। আমি জানি নম্বর দেয় না, পাস করতে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি পাস। পাস দিয়ে ভাইবাতে কম করেছি। কত পাইছেন সেটা আমি জানি না। পাস করতে। মানে 40% পেয়েছি। 40% পেয়েছি, 40% এর অধিক পেয়েছি আচ্ছা, বলে আমি রাখছি। আরেকটা কথা মাঝখানে বলে দিলেন যে সেটা হচ্ছে আপনার এনটিআরসি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য দিচ্ছেন যে এখানে এখন আর আমাদের তেমন কিছু করার নেই, যারা কেবলমাত্র লিখিত 40 নম্বর পেয়েছে তাদেরকে তারা সনদ দিচ্ছে, তারা বলছে বলছে না, আসলে ব্যাপারটা এইরকম, তাদের সাথে চেয়ারম্যান স্যার ছিল না। 15 জন যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের সাথে আমাদের প্রতিনিধি দল দেখা করে, তখন চেয়ারম্যান স্যার বলেছেন যাদের লিখিত নম্বর কম তাদেরকে ভাইবার বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, লিখিততে 40 পাওয়া মানুষরাও তো হচ্ছে ভাইবারে পাস করলো, তাহলে আমি 40 পেয়েছি যদি এই কথা বলে থাকে এটা কোনো ডকুমেন্ট আছে? সেই কথা বলেছে ডকুমেন্ট, তাহলে যদি এই কথা বলতে পারে না, কারণ হচ্ছে যে পাস করছে। আমি যেটা বুঝি যে পাস করছে সে পাসই করছে। সে ভাইবাতে যদি পাস করে তাকে লিখিত কারণ দেখে তো ফেল করার কোনো যুক্তি নাই, আমি যেটা মনে করি আর কি। মনে করেন আপনি 40 পেয়েছেন, আপনি একজন 80 পেয়েছে, একজন 40 পেয়েছে, আমি একদম ডিসকাস খোলামেলা আলোচনা। আপনার পাশের জন সুহেল রানা ভাই পাইছিল 80, আপনি পাইছেন 40, দুইজনেই পাস করছে। এখন হচ্ছে গেল আপনি ভাইবাতে 40% পাস মার্ক পেতে হবে, আপনিও 40 পেয়েছেন, সেও 40 পেয়েছে, পাস কিন্তু দুইজনেই। এখন আপনি তাকে তো আপনাকে তো ফেল দেখাতে পারবে না, কারণ রিটেনে কম পেয়েছেন দেখে। পাস তো পাস, মানে আমি মানে যেটা বুঝলাম, ঠিক আছে? তার মানে কি তারা একটা কারণ দেখিয়ে ফেল করে, এক্সকিউজ দেখিয়েছে, এক্সকিউজ দেখাইছে, এটা করা উচিত। এখন আবার দেখেন এখানে আবার বলেছে এটা আপনাদের বক্তব্য এখানে কিন্তু তিনি বলছিলেন যে প্রতিদিন আলোচনার সময় বলেছিলেন আমাদের ভাইবার বের করানো হয়নি, আপনাদের ভাইবার বের করানো হয়নি, শুধু লিখিত নম্বর কম থাকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই সনদ বিশ্লেষণ করে দেখা যায় অনেকেই কেবল লিখিত অংশ 40 নম্বর পেয়েও সনদ পেয়েছে, মানে এটা দেখছি অনেকে কম নম্বর পেয়েও করছে। কিন্তু আপনার এই কথাটা 40 নম্বর পাইলো কিভাবে, আপনি জানলেন কিভাবে? কারণ হচ্ছে গেল এখানে তো নাম্বার দেওয়া হয় না। এটা একটা প্রশ্ন উত্তর দেবেন যে আপনারা জানেন এই সনদ যখন বের হয়েছে আমরা এই সনদ কালেক্ট করেছি, যেখানে নম্বরগুলো 40 41 দেওয়া আছে, এই সনদ মার্ক দেওয়া আছে। হ্যাঁ, এই সনদ দেওয়া আছে, কিন্তু আমরা এই সনদ পাই না। আচ্ছা, আপনারা যারা পাস ফাইনালি পাস না করছে তারা তো পাবে। আচ্ছা, যাই হোক, যারা পাইছে তাদেরকে 40 দেওয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে তার বক্তব্যটি সত্য নয়, তার পক্ষে সত্য নয়। এছাড়া তিনি বলেছেন চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তাদের আর কিছু করার নেই। এই যে কিছু করার নেই বলুন, মানে ক্লিয়ার করে বলুন, তারপরেও আপনার হচ্ছে হলো কি যে 113 জন তাকে উত্তীর্ণ করেছে, পরবর্তীতে কিছু করার নাই পড়ে, তাহলে তারা তার স্বার্থ সংশ্লিষ্ট করেই আপনারা অভিযোগটা করতেছেন কিছু করার নেই বললো, তাহলে 113 জনকে কিভাবে দেবে? তাহলে অবশ্যই তারা একটা ঘুষকে এবং কোনো স্বার্থ সমিতি করছে, এই জন্য আপনারা দাবিটা একটু বিস্তারিত আপু এগুলো একটু আগে দেন বোমগুলো। তারপরে আমরা হচ্ছে তো সবাই হতাশ, কারণ প্রায় 20,000 মানুষের মতো তারা তাদের মধ্যে ঈদ নাই। 4 তারিখে রেজাল্ট দিয়েছে, 4 তারিখের পরেই কিন্তু সরকারি ছুটি ছিল, আপনারা দেখছেন। তো ছাড়রা এটা মূলত টেকনিক করেই রেজাল্টটা দিয়েছে। দেখেন আমাদের কিন্তু মূলত 31 তারিখে ভাইবা শেষ হয়েছে, আপনারা অবগত আছেন। 31 তারিখে ভাইবা শেষ হয়েছে। তো দেখেন যেই ভাইবাটা এত লেন্দি করে নিল, তারপরে দেখেন এই 4 দিনের মধ্যে কিন্তু তারা রেজাল্ট দিল।
এবং দেখেন রেজাল্ট দেওয়ার পরে তারা কিন্তু ডিএমপিতে পুলিশের জন্য আবেদন করছিল, আপনারা অবগত আছেন। তো এখন এই পুলিশের জন্য কেন অবগত আছেন, মানে কেন অবগত করছে, এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা দিবেন। যে ওনারা জানে যে এই রেজাল্টটা দিলে এটা প্রশ্নবিদ্ধ হবে। তো ঠিক আছে, তারা 4 তারিখে রেজাল্ট দিল, 7 তারিখে ঈদ হলো। তারপরে আমরা 11 তারিখ বা 12 তারিখ চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম। মফিজুর রহমান স্যারের বাসা হচ্ছে আয়াপুর। আমরা বেশ কয়েকজন গিয়ে স্যারের সাথে দেখা করলাম। স্যারকে বললাম, স্যার তো আমাকে পূর্ব থেকেই চিনতো, আগে থেকেই চিনতো, কারণ আমরা 3 জন হচ্ছে 18তম সমন্বয়ক ছিলাম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি ছিলাম। আমরা 26 তারিখে স্যারের সাথে দেখাও করছিলাম, অনেক বিষয় নিয়েই আলোচনা করছিলাম, প্রায় সেখানে 1.5 ঘন্টার মতো কথা হয়েছিল। আমি ছিলাম, রিজু ছিল, মিলন ভাই ছিল। তো আমরা মূলত এই 3 জন ব্যক্তিই ফেল করছি। তো এখন ফেল করার পরে স্যারের সাথে দেখা করলাম 11 তারিখ বা 12 তারিখ, ঠিক ডেটটা মনে নেই। তো স্যারের সাথে দেখা করার পরে স্যার বললো, তুমিও ফেল করছো? তো স্যার বললো, তুমিও ফেল করছো? আমি বলছি, জি স্যার, আমিও ফেল করছি, কারণ স্যারের সাথে পূর্ব পরিচিত ছিল। তারপরে আমি বললাম, স্যার রিজু ভাইও ফেল করছে। পরে বলে, রিজু ভাইও ফেল করছে? এটা তো খুব কঠিন ব্যাপার। তো আসলে এটা তো হওয়ার কথা না, কারণ স্যার জানতো আমি কোথায় আছি এবং কি করি। কারণ আমরা যারা লিড দিচ্ছিলাম, 83,000কে লিড দিচ্ছিলাম, তারা সাধারণ ভাইবার জন্য কি আসলে ফেল করার যোগ্য আমরা? এই প্রশ্নের উত্তর প্লিজ আপনারা দিবেন। আমরা মোট রিটেনের জন্য 83,000 ছিলাম, মানে ভাইবার জন্য আর কি 83,000। হ্যাঁ, তো ভাইবার জন্য পাস করছিলাম 83,000। হ্যাঁ, ভাইবার জন্য রিটেন পাস করেছিলাম 83,000 ভাইবার জন্য। তো ভাইবার পরে তো 60,000 পাস করছি। তো স্যারকে বললাম, স্যার দেখেন আমরাও, হ্যাঁ 60,500 সামথিং। হ্যাঁ জি। তো এখন যে ব্যাপারটা স্যারকে বললাম, স্যার দেখেন আসলে এই রেজাল্টটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, কারণ আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা প্রায় 4 বছর ধরে অনার্স কমপ্লিট করছি এবং 2 বছর মাস্টার্স। এখন আমরা প্রিলিমিনারিতে 100 মার্কে পাস করলাম 1 ঘন্টার পরীক্ষাতে, 3 ঘন্টা রিটেনে পাস করলাম, কিন্তু আমরা 2 মিনিট বা 3 মিনিটের ভাইভাতে এই সামান্য 3 মার্কের জন্য কি আমরা ফেল করে দেব বা আমাদেরকে ফেল করাই দিবে? এটা সম্ভব? আসলে আপনারা খুব অবগত আছেন যে আমরা ফেল করছি নাকি আমাদের ফেল করানো হয়েছে। জি আমরা প্রায় 20,000-এর মতো। জি দেখেন, আমি যে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে জি সবাই জড়িত 20,000। হ্যাঁ সবাই, কারণ এই 20,000ই ভুক্তভোগী। তো দেখেন, আমি যেদিন চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, স্যারকে বললাম, স্যার দেখেন এই রেজাল্ট আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ 16তম 15তম এবং 17তমতে যেটা হয়েছে সবাইকে পাশ করে দিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে। পরে বলছে, দেখো সোহেল রানা, আসলে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয় থেকে বলছিল যে শুধুমাত্র 25,000 যেন আমাদেরকে পাশ করায়, কিন্তু আমি 25,000 পাস না করিয়ে 60,000 পাস করিয়েছি। তখন আমি বললাম, স্যার যেহেতু আপনি 60,000 পাস করাতে পারছেন, সেক্ষেত্রে আপনি 80,000ও পাস করাতে পারতেন। তখন স্যার বলল যে সেটা পারতাম, কিন্তু সেটা আমি প্রশ্নবিদ্ধ হতাম। তারপরে স্যার আমি অনেক প্রশ্ন করি। তারপরে মফিজুর রহমান স্যার, তখন মফিজুর রহমান চেয়ারম্যানের স্যার, এখন আছে ভারপ্রাপ্ত আছে নুরি আলম সিদ্দিকী স্যার, কিন্তু আমি নুরি আলম সিদ্দিকী স্যারের সাথে দেখা করিনি, তখন স্যার ছুটিতে ছিল। মফিজুর রহমান স্যার ছুটিতে ছিল। জি আমি সরাসরি ওনার বাসায় গিয়েছিলাম। জি আমরা ওখানে 15 সদস্য ছিলাম, 15 সদস্যকে এই কথাই বলছে। আমি বললাম, স্যার যেহেতু আপনাকে এই 25,000-এর কথা বলছে, সেক্ষেত্রে আপনি তো যেহেতু 60,000 পাস করিয়েছেন, আপনি চাইলে 80,000ও পাস করাইতে পারতেন, সত্য কিনা? স্যার যেহেতু 60,000 পারছে, মন্ত্রণালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মন্ত্রণালয়ের কথা না শুনে যেহেতু সে 60,000 পাস করাইছে, এই কথাটা বলার আগে স্যার আমাকে বলছিল, এখানে কি কোনো সাংবাদিক আছে? আমি বলছিলাম, না স্যার এখানে কোনো সাংবাদিক নাই। তখন আমাকে এই কথা বলছিল। পরে বললাম, স্যার দেখেন আমরা যেহেতু ভাইভাতে ফেল করছি,
আপনার সাথেই ছিলাম, কারণ 1 থেকে 12 তোমরা খুব ঝামেলা করতেছিল, আপনারা অবগত। তো যেহেতু আমরা এই 18তমের পক্ষে ছিলাম, সেই ক্ষেত্রে আমরা অনেক কষ্ট করছি। আমাদের মিলন ভাই মায়েরও খাইছে 1 থেকে 12তমর হাতে। তো যেহেতু মায়ের খাইছে, তারপরেও আমরা এইগুলো করছি। তারপরে স্যার আমাদের ব্যাপারটা একটু বিবেচনা করেন। তখন বলল স্যার, যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও যদি ফোন দেয়, তারপরেও আমি এই রেজাল্ট চেঞ্জ করতে পারবো না, কারণ যেই রেজাল্ট বোর্ডের মাধ্যমে চেঞ্জ হয়, সেই রেজাল্ট আমি একা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু দেখেন, আপনারা অবগত আছেন, 15 তারিখে একটা সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে 113 জনকে পাস করিয়ে দেয়। হ্যাঁ দেখেন, 15 তারিখে, ওইটার কিন্তু সিগনেচার 15 তারিখ আছে, কিন্তু দেখেন এটা প্রকাশ হয় অনলাইনে, পাবলিশড হয় কিন্তু 23 তারিখে। তার মানে তারা কিছু কারচুপি করছে, এটা তো ওপেন সিক্রেট। তো এখন দেখেন, যেহেতু আমাদের সাথে এই বৈষম্য করা হয়েছে, আমরা পে স্কেল আপ টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয় থেকে এনটিআরসিএ, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে এইগুলো করা হচ্ছে। আমাদের পক্ষে কথা বলার মতো কি একটা মানুষও নাই? জি, 113 জন। 113 আমরা এক্স্যাক্টলি আমরা যাওয়ার আগেও, আমরা যখন গিয়েছিলাম, আমরা প্রায় 30 সদস্য জনের মতো গিয়েছিলাম। তার আগেও চেয়ারম্যান স্যারের বাসায় আরো বেশ কিছু টিম যায়। এখন কোন টিম কিভাবে পাশ করে এটা আমরা বলতে পারবো না, এটা আমাদের জন্য কঠিন ব্যাপার বলা। এর আগেও করেছি। দেখেন, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাচ্ছি, কারণ এই 20,000 ফ্যামিলির মধ্যে 1 লাখ মানুষ আছে, কারণ তাদের ফ্যামিলি আছে। আর যেহেতু আপনারা অবগত আছেন, প্রায় 1,10,000-এর মতো পোস্ট ফাঁকা, আপনারা অবগত আছেন। তো পোস্ট ফাঁকা থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কোনোভাবে নিয়োগ দিচ্ছে না। তো যেহেতু নিয়োগ দিচ্ছে না, আপনারাও অবগত আছেন যে একটা নিবন্ধন পাশ হতে কিন্তু 2 থেকে 3 বছর লাগে। যেমন দেখেন, আমাদের এই নিবন্ধনটা প্রায় 2 থেকে 3 বছর লেগে গেছে। কিন্তু দেখেন, নিবন্ধনে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে প্রত্যেক বছর তাদের নিয়োগ কমপ্লিট করার কথা। কিন্তু তারা কি আসলে এটা মানছে? তারা কিন্তু মানছে না। এবং তাদের ভাইবা কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করে নিয়োগ কমপ্লিট করার কথা ছিল। যে আমাদের পরবর্তী কার্যক্রম, আমাদের শাহাদত ভাই এটা বলবে। জি, প্লিজ কোয়েশ্চনটা আরেকবার, প্লিজ প্রশ্নটা আরেকবার বললে ক্লিয়ার। সবাইকে পাস করছে, এটা জনমনে খুব একটা প্রশ্ন জাগে যে কিভাবে তারা সবাই ফেল করার, সবাই কিভাবে পাস চায়। যে কোনো পরীক্ষাই তো মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, যেখানে কিছু মানুষ ফেল করবে, কিছু মানুষ পাস করবে। তো সেই জায়গায় যখন আপনারা বলেন যে সবাইকে পাস করানো হোক, এই জিনিসটা একটা প্রশ্ন তৈরি হয়। আর এখানে আপনাদের দাবির এখানে লেখা আছে যে যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় তো সবাই 40% পেয়েছে, তাহলে এই মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টা আমাকে ক্লিয়ার করুন। আচ্ছা, আমি 15 তারিখ আমরা 6-7 জনের একটা টিম ছিলাম। তখন স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার লিখিত পরীক্ষার ভিত্তিতে আমরা এই সনদ পেয়ে থাকি এবং এটা যেটা মার্ক থাকে সেটার অনুসারে আমরা মেধা তালিকায় অংশগ্রহণ করার সুযোগ পাই। তাহলে যেই ভাইবার মার্কটা রিটেন মার্কে যুক্ত না হওয়া অবৈধ হবে না, সনদে যুক্ত হওয়া অবৈধ হবে না, সে ভাইবাই ফেল করানো অবৈধ হবে না কেন? মানে আপনারা বুঝছেন আমি কি বলেছি? মানে ভাইবাই যদি যুক্ত, এই মৌখিক পরীক্ষার যে নাম্বারটা, এটা কিন্তু ভাইবাই যুক্ত করে নাই ওনারা। এটা যদি অবৈধ না হয়, তাহলে এই ভাইবার ভিত্তিতে ফেল করানো অবৈধ হবে না কেন? আমি এই প্রশ্নটা স্যারকে করেছিলাম, উনি এর কোনো উত্তর দিতে পারে নাই, বলছে আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। আচ্ছা, আমাদের শাহাদাত ভাই আপনাকে প্রশ্নের উত্তর এবং পরবর্তী কর্মসূচিটা বলে দিচ্ছে।
আমি আপুর কোয়েশ্চেনটা আর একটু ক্লিয়ার করছি। আমাদের ভাইবা মার্কস 20, এনটিআরসির নীতিমালা অনুযায়ী 40%, সেই 20-এর মধ্যে 8 পেলে একটা স্টুডেন্ট পাস। সেখানে একটা স্টুডেন্ট তার সার্টিফিকেট দিয়েই 12 নাম্বার পায়, আর বাকি 20-এর 8-এর মধ্যে 4 নাম্বার অ্যাটেন্ডেন্স এবং ডেস্ক কোড। তাহলে একটি স্টুডেন্ট যদি তার সার্টিফিকেটের মাধ্যমে 12 এবং অ্যাটেন্ডেন্স এবং ডেস্ক কোডের মাধ্যমে 4 পায় 16, তাহলে এনটিআরসির নীতিমালা অনুযায়ী সে 16 মার্ক প্রশ্নের আনসার না পারলেও সে পায়। সুতরাং তাদের নীতিমালা অনুযায়ী পাস। বিগত সময়ের রেকর্ডও বলে যাদের কাগজপত্র ঠিক ছিল এবং ভাইবা বোর্ডে অ্যাটেন্ডেন্স ছিল তারা সবাই পাস করেছে এবং সবাইকেই সনদ দেওয়া হয়েছে। ধন্যবাদ। পরবর্তী কর্মসূচি, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আপনারা অবগত আছেন বিগত 15 তারিখ থেকে এনটিআরসির সামনে আমরা অবস্থান কর্মসূচি এবং আমাদের এই বৈষম্যর শিকার 20,000 প্রার্থী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, লাগাতার কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চলতেছে। তারই ধারাবাহিকতায় আমরা আগামী রবিবার একটি মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছি এনটিআরসি ভবনের সামনে। 29 তারিখ রবিবার এনটিআরসি ভবনের সামনে এনটিআরসি ঘেরাও কর্মসূচি। এর আগে সকাল 8টায়। এর আগে আপনাদের সাংবাদিক ভাইদের আমি একটা অনুরোধ করতে চাই, আমাদের একটা ছোট্ট মেসেজ। আমাদের দেখেন 15 তারিখ থেকে লাগাতার কর্মসূচির ভিত্তিতে আমরা যমুনায় যাচ্ছি, এনটিআরসির সামনে যাচ্ছি, মন্ত্রণালয়ের সামনে যাচ্ছি, কিন্তু আমরা উপদেষ্টা মহোদয়দের সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। প্রশাসন আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে করজোড়ে অনুরোধ করি, আমরা এই 20,000 ভুক্তভোগীদের আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ করিয়ে দিবেন, এই আশাটুকু আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা রাখলাম। আচ্ছা, আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে একটু কথা বলবো। আমরা যেহেতু এই অনিয়ম এবং বৈষম্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে আছি, আমাদেরকে বিভিন্ন জন আমাদেরকে সমর্থন দিচ্ছে, আমাদের কথার যৌক্তিকতা আছে বলেই তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি, এনসিপির কাছে গিয়েছি, আমরা তাদের শিক্ষা সেলে মিটিং হয়েছে, তারা এই বিষয়ে কাজ করছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমিরের সাথে কথা বলেছি, উনি আমাদের সাথে মিটিং করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে যাব, সেই শিডিউলে আমরা নিয়েছি। আমরা সকল রাজনৈতিক দলের কাছে যাচ্ছি। আর আমরা সরকারের দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য 4 দিন সচিবালয়ে গিয়েছি এবং গত পরশুদিন 2টার সময় আমাদেরকে একটা শিডিউল দিয়েছে, আমরা গিয়েছি। এরপরে ওনার ব্যস্ততা দেখি আমাদের সাথে আর সাক্ষাৎ করেননি। আমাদের রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ স্যার, উনি আমাদেরকে অনেক হেল্প করতেছে এই বিষয়গুলো, কিন্তু সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমাদের এই যুক্তির দাবির বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা লাগাতার আন্দোলনের অংশ হিসাবে আগামী 29 তারিখ রবিবার সকাল 8টা থেকে এনটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি। আর এনটিআরসি কার্যালয়ে 29 তারিখে চেয়ারম্যান ছুটিতে আসার কথা, উনি যদি কার্যালয়ে নাও আসে, পরবর্তী অংশ হিসেবে ওনার বাসভবন আমরা ঘেরাও করব। এটা 29 তারিখে উনি যদি এনটিআরসির কার্যালয়ে নাও আসে, আমরা ওনার বাসভবন ঘেরাও করব। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছে, উনি আমাদের সাথে মিথ্যাচার করেছেন, আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন, আমরা তারও বাসভবন ঘেরাও করব। এবং এনটিআরসির কার্যালয় সামনে দিয়ে দেখবেন, সামনে দিয়ে যদি কেউ অবরোধ করে, ওরা পিছনের পকেট গেট দিয়ে চলে যায়, আমরা ওই পিছনের পকেট গেটও দেখে ছাড়ব। কেন তারা আমাদের কথা শুনবে না? আমরা কালকে একটা স্মারকলিপি দিতে গিয়েছি, তাদের গেট বন্ধ।
তাহলে তারা কোন গেট দিয়ে ঢোকে? বাংলাদেশে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে যে তারা মূল গেট রেখে পকেট গেট দিয়ে সবসময় পালায়? আপনারা পত্রপত্রিকায় নিউজ দেখবেন যে আমরা সামনে অবরোধ করি, তারা পিছন দিয়ে পালায়। এটা হতে পারে না। সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা এই 20,000 ভুক্তভোগী এবং তাদের পরিবারের বিষয়ে যদি এই ফলাফল বৈষম্যের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত না নেয়, আমরা এই পরিবারগুলো ভুক্তভোগী পরিবারগুলো মিলে গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বৈষম্যের বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, দ্বিতীয় স্বাধীন দেশ বলে অনেকে, ঠিকই আমরা মনে করছি পেয়েছি, কিন্তু আমরা পাইনি। ঘেরাও এনটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচি, জি জি ছুটিতে ছিলেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু উনি আছেন 15 দিনের শান্তি বিনোদন। উনি 29 তারিখে অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আপনারা বলছেন এনটিআরসি ভবন ঘেরাও করবেন, কিন্তু আপনাদের আনুমানিক কতজন মানে শিক্ষক থাকতে পারে? আমাদের 20,000 জনের মধ্যে যদি 5,000 শিক্ষক থাকে, 5,000 শিক্ষকের প্রতি পরিবারের 2 থেকে 3 জন থাকে। সেক্ষেত্রে আমরা আশা করছি 15 থেকে 20,000 মানুষ থাকবে।